পাকিস্তান এবং ইরানের মধ্যে যেই ঝামেলা বেঁধেছিল সেটা এখন সলভ হয়ে গেছে। প্রথমে ইরান পাকিস্তানের ভেতরে মিসাইল এবং ড্রোন অ্যাটাক করে, তার ঠিক দুদিন পর পাকিস্তানও ইরানের বর্ডার এরিয়াতে অনেকগুলো ড্রোন স্ট্রাইক করে। পাকিস্তান সংলগ্ন বর্ডারের কাছে মিলিটারি ড্রিল শুরু করে দিয়েছিল আর নিজের ব্যালিস্টিক মিসাইলকেও পাকিস্তানের কাছে বর্ডার এরিয়াতে লঞ্চ প্যাডের ওপরে সেট করে দিয়েছিল, যেটা দেখে মনে হচ্ছিল পাকিস্তানের ড্রোন স্ট্রাইকের পর এই ঝামেলা আরো বাড়বে, কিন্তু এমনটা হয় না। রেফারেন্স স্বরূপ আপনাদের স্ক্রিনের ওপর দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন। রিপোর্ট অনুযায়ী ইরানের ভেতরে ড্রোন স্ট্রাইক করার পর পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে তাদের বদলা পূরণ হয়েছে। পাকিস্তানের কেয়ারটেকার প্রাইম মিনিস্টার আনোয়ারুল হক কাক্কার পাকিস্তানের মিলিটারি সার্ভিস চিফের সাথে একটা মিটিং করে আর তারপর আগের দিন গভীর সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এখন তারা ইরানের ওপর আর হামলা করবে না। এরই সাথে পাকিস্তানের সরকার দুদিন পর ইরানের সাথে ফুল ডিপ্লোম্যাটিক রিলেশনকে পুনরায় বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। মানে যে পাকিস্তানি সরকার ইরানের অ্যাম্বাসেডরকে দেশ থেকে বের করার সিদ্ধান্ত নিয়েছিল সেটা এখন ফিরিয়ে নেওয়া হবে আর পাকিস্তানের সরকার ইরান থেকে তাদের অ্যাম্বাসেডরকে যে দেশে ডেকে এনেছিল তাকেও পুনরায় ইরানে পাঠিয়ে দেওয়া হবে। আগের দিন পাকিস্তান এবং ইরান দুই দেশের বিদেশ মন্ত্রী নিজেদের মধ্যে ফোন কলে কথাবার্তা বলেন, যার পরেই সিদ্ধান্ত নেওয়া হয় এখন দুই দেশের মাঝে সিচুয়েশনকে ডিএসকেলেট করা হবে আর জঙ্গিবাদের বিরুদ্ধে এই দুই দেশ একে অপরকে সাহায্য করবে। মানে শুরুটা করে ইরান আর শেষ করে পাকিস্তান। অবশ্য এখন এটা দেখা ইন্টারেস্টিং হবে যে ইরান কি পাকিস্তানের ড্রোন স্ট্রাইকের জবাবে কোন রকম হামলা করবে নাকি না, কারণ পাকিস্তানের ড্রোন স্ট্রাইকের পর ইরান একটা ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে রিলিজ করেছে। যেমনটাই ভিডিওতে আপনারা পরিষ্কার দেখতে পারেন, এই ভিডিও ফুটেজটা পাকিস্তানের ভেতরে জায়সাল আদাল জঙ্গি সংগঠনের ডেরার। ভিডিও ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে জায়সাল আদাল জঙ্গি সংগঠনের জঙ্গি বালুচিস্তানে টেরোরিস্ট ক্যাম্প চালাচ্ছিল, তাও আবার পাকিস্তানি সেনার নাকের একদম নিচে। সে যাই হোক, সম্ভাবনা এখনো রয়েছে ইরানের পাকিস্তানের বিরুদ্ধে বদলা নেওয়ার। পাকিস্তানও এই বিষয়টা ভালো মতো জানে। তবে আপনাদের কি মনে হয় ইরান কি পাকিস্তানের বিরুদ্ধে ড্রোন স্ট্রাইকের বদলা নেবে, হ্যাঁ নাকি না? এবার একটু চলুন চোখ সরাই অন্যদিকে। মোদী সরকার জয়শঙ্কর মহাশয়কে যে বিদেশ মন্ত্রী করেছিলেন এটা নিঃসন্দেহে একটা বড়সড় মাস্টার স্ট্রোক ছিল, কারণ জয়শঙ্কর মহাশয় আসার পর ভারতের বিদেশ নীতিতে একটা নতুন ফ্রেশনেস দেখতে পাওয়া যায়। কারণ জয়শঙ্কর মহাশয় জানেন কোন মঞ্চে দাঁড়িয়ে কোন দেশকে ঠিক কতটা টার্গেট করতে হবে। ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ মানে কূটনৈতিক ভাষায় কোন দেশের নাম না নিয়েই কিভাবে জবাব দিতে হবে, আর ভারতের জন্য যেই দেশ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাদের সঙ্গে সম্পর্ক কিভাবে মজবুত করতে হবে, এই সব বিষয়ে জয়শঙ্কর মহাশয় পুরোপুরি এক্সপার্ট। আজকে আমরা এই কথাটা এর জন্য বলছি কারণ ইসরায়েলকে নিয়ে জয়শঙ্কর মহাশয় আগের দিন একটা স্টেটমেন্ট দিয়েছেন, যা থেকে জানা যায় হামাস এবং ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে ভারতের কি ভাবনা রয়েছে আর কাদের আমরা সাপোর্ট করি আর কাদের না। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনের ওপর দেওয়া নিউজ আর্টিকেলের স্ক্রিনশট রয়েছে। আসলে ডক্টর এস জয়শঙ্কর মহাশয় নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের 19th সামিটকে অ্যাটেন্ড করার জন্য উগান্ডা গেছিলেন। আপনাদের জানানোর জন্য বলি, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট এক ধরনের ফোরাম যেখানে বিশ্বের 120টা দেশ সামিল রয়েছে আর এই সমস্ত 120টা দেশ যে কোনো মেজর মিলিটারি ব্লকের সাথে একদমই নেই বা ন্যাটোর মতো কোনো অ্যালায়েন্সে নেই, আর এই সমস্ত দেশ নিউট্রাল ফোরাম পলিসির অ্যাপ্রোচকে মানে আর যে কোনো ঝামেলায় পড়ার হাত থেকে বাঁচে। এখন যেহেতু এই ফোরামে 120টা দেশ সামিল রয়েছে, এর জন্য এই ইভেন্টকে ইন্টারন্যাশনাল লেভেলের ওপর বিশ্বজুড়ে বড় বড় মিডিয়া হাউস কভার করে আর ওখানে জয়শঙ্কর মহাশয় ভারতকে রিপ্রেজেন্ট করে ইসরায়েলের বিষয়ে ভীষণই গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট দিয়েছেন। নিজের স্টেটমেন্টে জয়শঙ্কর মহাশয় বলেছেন, এই সময়ে গাজাতে যে কনফ্লিক্ট চলছে সেটা আমাদের মাইন্ডে সবচেয়ে উপরে রয়েছে। এই যে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস সামনে এসছে, এর জন্য আমাদের একটা সাস্টেনেবল মানে দীর্ঘ সময় ধরে চলা একটা সলিউশন বের করতে হবে, যাতে অ্যাফেক্টেড মানুষ
মানুষরা দ্রুত সহায়তা পায়। কিন্তু আমাদের এই বিষয়ে পুরোপুরি ক্লিয়ার হতে হবে, জঙ্গিবাদ এবং সাধারণ মানুষদের হোস্টেজ মানে বন্দি বানিয়ে নিজের কাছে রাখা এটা পুরোপুরি আনঅ্যাকসেপ্টেবল। এটাকে মোটেও বরদাস্ত করা উচিত হবে না। জয়শঙ্কর মহাশয় বলেন, হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের ওপর তো নজর দেওয়া উচিত, কিন্তু হামাসের জঙ্গিবাদ এবং সিভিলিয়ানদের বন্দি বানানোর বিষয়টাকেও এড়িয়ে যাওয়া উচিত হবে না। জয়শঙ্কর মহাশয় আরো বলেন, লং টার্মে ভারত টু স্টেট সলিউশনের সমর্থনে রয়েছে, যেখানে ফিলিস্তিনের মানুষরা সিকিউর বর্ডারে বাঁচতে পারে। আমাদের সবাইকে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে টু স্টেট সলিউশনকে বাস্তবে রূপান্তরিত করার জন্য কালেকটিভ এফর্ট দিতে হবে, কারণ বর্তমান সময়ে যে কোনো দেশের গ্রোথ ও প্রোগ্রেস শান্তি ও স্থায়িত্বের ওপরই নির্ভর করে। ইউক্রেনের উদাহরণ দিয়ে জয়শঙ্কর মহাশয় আগে আরো বলেন, আজকের গ্লোবালাইজড এবং ইন্টার কানেক্টেড দুনিয়াতে একটা রিজিয়নে কোনো কনফ্লিক্ট হয় তো তার পরিণাম গোটা দুনিয়াকে ভোগ করতে হয়। ইউক্রেনের কেসেও ফুড, অয়েল এবং ফার্টিলাইজারের সাপ্লাই গোটা দুনিয়াতে প্রভাব ফেলেছিল, সেগুলোর মার্কেট পুরোপুরি প্রভাবিত হয়েছিল। ওখানে জয়শঙ্কর মহাশয় স্টেটমেন্টে পরিষ্কারভাবে বলেন, হামাসের জঙ্গিবাদ এবং হামাসরা ইসরায়েলের মানুষদের যে বন্দি বানিয়ে রেখেছে সেটা বিশ্বের অ্যাকসেপ্ট করা উচিত নয়। একটা সময়ে ভারতে যখন কংগ্রেস সরকার ছিল তখন ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক অতটা মজবুত ছিল না, কিন্তু আজ মোদী সরকারের কার্যকালে ভারত এবং ইসরায়েল এতটাই কাছাকাছি চলে এসছে যে ইন্টারন্যাশনাল স্টেজেও ভারত ইসরায়েলের সমর্থনে পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় না শুধু ইসরায়েলকে সাপোর্ট করেছেন, বরং মুসলিম দেশগুলোর কথা মাথায় রেখে টু স্টেট সলিউশনের ওপরও জোর দিয়েছেন। অবশ্য আপনাদের কি মনে হয়, এই বছরের জেনারেল ইলেকশনে জেতার পর প্রধানমন্ত্রী মোদীজি কি ডক্টর এস জয়শঙ্কর মহাশয়কে পুনরায় ভারতের বিদেশ মন্ত্রী করবেন? হ্যাঁ নাকি না, কি মনে হয় আপনার কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।